রাজশাহী চরাঞ্চলে চরম ঝুঁকিতে স্বাস্থ্যসেবা, নৈশ প্রহরী ও ফার্মাসিস্টে চলে স্বাস্থ্যকেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই নেই চিকিৎসক। বরগুনায় বিচারকের স্বাক্ষর জাল করে রায়ের টাকা আত্মসাৎ, অভিযোগের তীর সহকারী পাবলিক প্রসিকিউটরের দিকে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বগুড়ায় যমুনার তীব্র ভাঙন, বিলীন শতবর্ষী স্কুল, ঘরবাড়ি হারিয়ে বিপাকে হাজারো পরিবার। নাটোরের খাল পুনর্খননে অনিয়মের অভিযোগ, 15 ফুটের জায়গায় 20 থেকে 30 ফুট গভীর করে কাটা হচ্ছে খালের মাটি। স্বাগত জেলা বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী সীমান্তবর্তী একটি এলাকায় প্রায় 40,000 মানুষের স্বাস্থ্য সেবা চরম ঝুঁকির মুখে। চিকিৎসক সহ চরম জনবল সংকটে ব্যাহত হচ্ছে আশারি আদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই নেই মেডিকেল অফিসার। স্থানীয়দের স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা হাসপাতালের নৈশ প্রহরী ও ফার্মাসিস্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের আষাঢ়িয়াদহ এলাকা। পদ্মা নদীর কারণে যোগাযোগ ব্যবস্থা খানিকটা বিচ্ছিন্ন। নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে এখানে দশকের পর দশক টিকে আছে প্রায় 40,000 মানুষ। সবচেয়ে বিপাকে পড়তে হয় চিকিৎসা সেবা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, তাদের চিকিৎসা সেবায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও সেবা সুবিধাই শূন্যের কোটায়। দীর্ঘদিন ধরে নেই মেডিকেল অফিসার। স্বাস্থ্য সেবাই একমাত্র ভরসা হাসপাতালের নৈশ প্রহরী। নাইট গার্ড হিসাবে থাকি, কিন্তু আমাকে এখানকার ঝাড় দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, উনি ওষুধের লেখেন, আমাকে দিতে হয়। নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার সহ 6 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও 3টি পদেই এখন শূন্য। প্রতিষ্ঠার পর থেকে এখনো পদায়ন হয়নি মেডিকেল অফিসার। ওষুধ বিতরণের দায়িত্বে থাকা ফার্মাসিস্টকেই দিতে হয় চিকিৎসা সেবা। রুগীদের আমার প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার অথরিটি নয়, তারপরেও আমাকে রুগীর স্বার্থে জনবল নেয় বিধায় আমাকে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে ওষুধ বিতরণ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিনামূল্যে দেওয়া চিকিৎসা শিবিরের খবরে ভিড় করেন শত শত নারী পুরুষ। সেই ছবিতেই ফুটে ওঠে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে সেবা প্রত্যাশীদের চাহিদার চিত্র। সেরকম হাসপাতাল আছে, কোনো ডাক্তার চিকিৎসা নাই। আমাদের জন্য একটু ওষুধ পানি বা ডাক্তারের অতি জরুরি দরকার। পরিকল্পনা পরিবারের 2-1 লোক আছে, তারাই এসে প্রাথমিক ট্রিটমেন্টটা দেয়। অনেক সময় দেখা যায় যে নদীর উপরে রোগী মারাও যায়। চলমান সংকট স্বীকার করে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দ্রুতই সংকট দূর করার চেষ্টা চলছে। অন্যদিকে জেলার সিভিল সার্জন বলছেন, আপাতত বেসরকারি সংস্থার মাধ্যমে চরাঞ্চলে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ বাড়ানো হচ্ছে। ওখানে আমাদের একটা ভিজিটার দরকার, তা আমাদের কিছু ভিজিটার আমাদের নিয়োগ প্রক্রিয়াধীন। ওটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ওখানে অগ্রাধিকার ভিত্তিতে ওখানে আমরা একটা ভিজিটার দিব। ব্রাক কর্তৃক একটি মাতৃস্বাস্থ্য কেন্দ্রের মতো একটা স্বাস্থ্যকেন্দ্র তারা তৈরি করতেছেন। চরের মানুষগুলোকে আমরা যেন আমাদের মূল স্ট্রিমের চিকিৎসা ধারার সঙ্গে নিয়ে আসতে পারি এবং তাদের চিকিৎসা সহযোগিতা যেন আমরা করতে পারি। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাস্থ্য ফিরে আসুক, এমন প্রত্যাশা সীমান্তবর্তী হাজারো মানুষের। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। বরগুনায় বিচারকের স্বাক্ষর নকল করে ভুয়া পেমেন্ট অর্ডারে মামলার রায়ের টাকা আত্মসাৎ করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর। এই ঘটনার চরম বিপাকে পড়েছে মামলার বাদী ও আসামি পক্ষ। খোদ সহকারী পাবলিক প্রসিকিউটরের এমন জালিয়াতিতে বিব্রত আইনজীবী সমিতিও। বিচারকের স্বাক্ষর জালিয়াতির সামনে আসায় হিসাব রক্ষণ অফিসের কাছে নথিপত্র সহ লিখিত ব্যাখ্যা চেয়েছে আদালত। 2022 সালের 24শে ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী সতীন্দ্রনাথ বালার 4,50,000 টাকার চেক ডিসঅনারের মামলায় গ্রেপ্তার হন তালতলী মৎস্য ব্যবসায়ী আবু হানিফ। 2 বছর পর 2024-এর 25শে মার্চ বরগুনার যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আহমদ সাইদ আসামিকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। পরে আসামিপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে আদালতে 2,25,000 টাকা জমা দিলে বাদী বিবাদী মীমাংসা হয়ে যায়।
এরপরই শুরু হয় ভিন্ন গল্প। বিচারক বদলি হবার পর চলতি বছরের মে মাসে নতুন বিচারক দেবব্রত বিশ্বাস স্বাক্ষরিত পেমেন্ট অর্ডার পেয়ে বাদী ও তার আইনজীবী হিসাবরক্ষণ অফিসে যান। পরে সেখানে জানতে পারেন রায়ের টাকা উত্তোলন করে নিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম। জাল পে অর্ডার তৈরি করা হয়েছে, সেখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয়ের স্বাক্ষর এবং তার যে অফিসার আছে তার স্বাক্ষর জাল করা হয়েছে। সেটা করে অ্যাডভোকেট শহীদ সাহেব, উনি হচ্ছে কি বর্তমানে এপিপিও আছে, সেই টাকাটা তুলে নিয়েছে। বিচারক মামলার পেমেন্ট অর্ডার দেওয়ার আগেই গত 9 ফেব্রুয়ারি সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম একটি পেমেন্ট অর্ডার ও আসামির টাকা জমা দেওয়ার চালানের কপি জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যায়। কোর্ট আমাদেরকে জানালো যে না, এই মামলা রাইট হয়েছে আর একটু পরে, এই টাকাটা আরও 1.5 মাস পরে পেমেন্ট হবে, কিন্তু আগে পেমেন্ট হয়েছে। তো তখন আমরা এটা স্টপ করে দিলাম, ওই পেমেন্টটা আমরা দেই নাই। অনুসন্ধানে দেখা যায় পেমেন্ট অর্ডারে বরগুনার সাবেক যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ওসমান বণিক ও তার স্টেনোগ্রাফার আব্দুল আল মামুনের স্বাক্ষর দেয়া। ওই স্বাক্ষরও ওনার না, আর এই স্বাক্ষরও ছাড়েন না। আর এই নথির যেই তারিখটা দেয়া, ওই তারিখে আমরা নথি পাইও নাই। নথি 11 তারিখে জেলা স্যারের ওই জায়গা থেকে আদেশ হয়েছে এডিশন করে বদলি, আর এই কাজ করছে সম্ভবত 12 তারিখে, একদিন পরেই করছে। সহকারী পাবলিক প্রসিকিউটরের এমন জালিয়াতিতে চরম বিপাকে পড়েছেন বাদী ও আসামি পক্ষ। যেখানে একটা ভরসার জায়গা, যেখানে একটা মানুষের আস্থার জায়গা কোর্ট, এবং সেটা সরকারিভাবে টাকাটা জমা হয়, সেখান থেকে টাকাটা যদি ছিনতাই হয় বা কোনো প্রতারক যদি নিয়ে যায়, তাহলে মানুষের আশার স্থল, ভরসার স্থল কোথায় থাকবে? উনি ওই মামলার অ্যাঙ্গেজ কোনো লয়ার না, উনি এটা দশ সাহেবের এবং অ্যাকাউন্ট শাখার এবং এজি শাখার সমস্ত ডকুমেন্ট জাল করে ওই টাকাটা উঠাই নেয়। এদিকে এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে 9-6 কথা বলেন অর্থ আত্মসাতে অভিযুক্ত শহীদুল ইসলাম। আমি এমন ভদ্র মানুষ, নরম মানুষ অপরাধী চলে না। আমি অপরাধী করি কারণ আমার অন্য কোনো প্রফেশন নাই, এই জন্য করি, নাইলে এই মাংস করে না। আদালতের আদেশ পাওয়ার পর প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পাবলিক প্রসিকিউটর। এটা বিচার ব্যবস্থাকে তো মানুষের আস্থাহীনতা ফেলে দিচ্ছে, মানুষের আস্থা হারাই ফেলছে, এবং এটার একটা দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে। দেখুন, এরই মধ্যে হিসাবরক্ষণ অফিসে ভুয়া কাগজপত্র তৈরির নথি জব্দ করার পর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওয়ান ন্যাশনাল ডেস্ক। শত বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ছড়িয়ে আসা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেই বিদ্যালয় এখন আর নেই। যমুনার ভয়াল ভাঙনে নদীগর্ভে ষষ্ঠবারের মতো বিলীন হয়েছে ভবনটি, কিন্তু থেমে নেই পাঠদান। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর শিক্ষকদের উদ্যোগে অস্থায়ী টিনের ছাউনির নিচে চলছে ক্লাস। শুধু স্কুল নয়, প্রতিদিন এখানে ভাঙছে ঘরবাড়ি, সরিয়ে নেওয়া হচ্ছে মসজিদ, গোয়ালঘর ও বসতভিটা। না, এটি কোনো বিদ্যালয়ের ভবন নয়, তবে এটাই এখন শ্রেণী কার্যক্রমের আপাতত আশ্রয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্না আলম যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে কোনো রকমে আশ্রয় নিয়ে পরম মমতায় দিচ্ছেন পাঠ। অথচ কিছুদিন আগেও সবই ছিল ঠিকঠাক। সেই পাকা ভবন, শ্রেণীকক্ষ সবই এখন বিলীন যমুনার গর্ভে। আমাদের বাড়ি ঘর তো মনে করেন 2 বছর 4 বছর বাদে এরকম ভাঙাচোরা হয়। আসারতে আপনার কাইত মাস মধ্যে নদী ভাঙতে থাকে। স্কুলে পৌঁছানো যেন প্রতিদিনের আরেক পরীক্ষা। সুজাতপুর চরসহ বিভিন্ন চরাঞ্চল থেকে ছোট ছোট শিক্ষার্থীরা দীর্ঘ পথ হেঁটে আসে নদীর ঘাটে, তারপর খেয়া নৌকায় যমুনা পার হয়ে আবার হাঁটতে হয় বিদ্যালয় পর্যন্ত। আবহাওয়া খারাপ হলে সেই যাত্রাও থেমে যায়, তবুও ক্লাস মিস করতে চায় না এই শিশুরা। স্কুল ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বৃষ্টির জন্য গা ভিজে যায়, আবার হলে ব্যাগ ভিজে যায়, খাতা বই ভিজে যায়। যমুনার ধাবায় বিদ্যালয় হারিয়ে গেলেও এখানকার শিক্ষকরা হার মানেননি। নিজেদের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর তৈরি করেছেন অস্থায়ী টিনের ছাউনি। সেখানেই চলছে পাঠদান। তবে বৃষ্টি নামলেই পানিতে ভিজে যায় বই, খাতা, ভিজে যায় শিশুরাও। প্রায় 6 বার বিদ্যালয়টি নদী ভাঙ্গনে পতিত হয়। বাঁধের পাশে ছাপরা ঘরের নিচে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়টা একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। স্থানীয়রা বলছেন, গেল জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভাঙনে দিনরাত আতঙ্কে বসবাস করছেন
নদী পাড়ের মানুষ। অনেকেই ভাঙনের আগেই আশঙ্কা থেকে খুলে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি, সরিয়ে নিচ্ছেন মসজিদ থেকে গোয়ালঘর, বাঁচানোর চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। 2 থেকে 250 পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মাছ দিয়ে হলে আমরা ভাঙচুর করেছি। নিজের জায়গা নাই তো, মানুষের জায়গায় আসন্ন অনেক, সরকার যদি কোনো একটা বুদ্ধি করে দিত। জেলা প্রশাসন বলছে বিদ্যালয়টির বিকল্প ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, কিছু জায়গায় যেখানে ভাঙন প্রতিরোধ করার জন্য টেম্পোরারি কাজ করতে হবে সেটা চলতেছে, আর দীর্ঘমেয়াদীর জন্য আবার প্রপোজাল আছে। যমুনা তীরের প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে গেল 15 দিন ধরে চলছে নদী ভাঙন। কামালপুর, হাটশেরপুর, শিমুলতাইর, হাসনাপাড়া, ইছামারা, দড়িপাড়া ও কর্ণিবাড়ি সহ একের পর এক গ্রাম রীতিমতো হুমকিতে। বিলীন হতে চলেছে চক্রতীনাথের মতো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর তীরবর্তী অন্তত 35টি পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। এতে প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা ও গাছপালা। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলছেন ক্ষতিগ্রস্তরা। বন্যার পানি কমছে, কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার 36টি পয়েন্টে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রবল স্রোতের ধল্লা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তার তীরবর্তী এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একের পর এক পরিবার হচ্ছে নিঃস্ব ও আশ্রয়হীন। প্রতি বছর বন্যা এলেই কোটি কোটি টাকার প্রকল্প ও জিওব্যাগের হিসাব দেওয়া হলেও নদী ভাঙন রোধে ও কৃষকদের ক্ষতি লাঘবে স্থায়ী সমাধান এখনও অধরা। উজানের ঢলে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় 25 হেক্টরের বেশি কৃষি জমি তলিয়ে গেছে। পাশাপাশি পানিবন্দী হয়ে পাট, চীনাবাদাম, মরিচ, আউশ ও আমনের বীজতলা নষ্ট হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে প্রান্তিক কৃষকরা। নদী তো খুব পানি বাড়বে নাকি, ভাঙবে আরো নাকি খুব, এবার যে আল্লাহ কি করে বাড়ি ভাঙার জন্য। স্যার একটা বারো আমাদের কোনো খোঁজ নিল না, অথচ ওনার কাছে অনেক খবর গেছে, প্রায় 30-40-50টা বাড়ি ভাঙি গেল, একটা বারো খোঁজ নেয় না। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙনের ঝুঁকি থাকলেও ভাঙন ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। যখন নদী ভাঙা শুরু হয় তখন হয়তো বা কোনো মানুষ বা কোনো সরকারি মানুষ আসে, কিন্তু এসে তো তখন সেইভাবে কাজ করার কোনো সুযোগ আসে। পানি উন্নয়ন বোর্ড ইভেন মন্ত্রণালয় পর্যন্ত যদি আমাদের এই কথাটা কানে যেয়ে থাকে ওনাদের বা পৌঁছে থাকে, তাহলে ওনারা এখানে ইমিডিয়েট কোনো পদক্ষেপ যদি গ্রহণ করে হয়তো আরও 200-500 পরিবার বেঁচে যাবে। এদিকে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উজানের ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আবারও নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। চলমান বন্যা ও নদী ভাঙনের শিকার 9টি উপজেলায় আপৎকালীন সময়ের জন্য নগদ টাকা, জিআর চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই জেলার জন্য 285 মেট্রিক টন চাল, 1,62,000 নগদ টাকা এবং 800 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। যদি ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিটা না হয় তাহলে এই পানিটা কমে যাবে এবং বন্যা থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি ভাঙন মোকাবেলায় অতিরিক্ত জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে অস্থায়ী বাঁধ ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মতো সাময়িক পদক্ষেপের পরবর্তীতে নদী শাসনের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে নীলফামারী থেকে আবু সাইদ অপু এবং কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম রাশিদ। শুরুতে জেনে নিতে চাই নীলফামারীর খবর। অপু, পানি কমার সাথে সাথে ভাঙন কতটা তীব্র হয়েছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন এলাকা, জানাবেন। সিয়াম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে হয়, যেমনটা আপনি বলতে চেয়েছেন সেই প্রসঙ্গ ধরে বলতে হয় যে আসলে তিস্তা বিদ্যুৎ এলাকাগুলো যেসব রয়েছে, যে নীলফামারী ডিমলার যে 10টি ইউনিয়ন, এর মধ্যে 7টি ইউনিয়ন কিন্তু তিস্তা বিদ্যুৎ এলাকা। এর মধ্যে কিন্তু ট্যাপাখড়িবাড়ি যে ইউনিয়ন রয়েছে, সেই ট্যাপাখড়িবাড়ি ইউনিয়নের যে 6 নং স্তরবাদ যে স্বপনবাদ এলাকা আছে, সেই এলাকায় আমরা দেখেছি গত কদিন ধরে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং ভাঙন অব্যাহতের ফলে এই এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেড়েই চলছে। এবং এখানে যারা
তীরবর্তী মানুষজন, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে পানি বাড়লেও যেমন তাদের আতঙ্ক থাকে এবং পানি কমার সাথে সাথেই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে যে ভাঙন মানে অব্যাহত থাকার কারণে। এর ফলে কিন্তু এখানে তীরবর্তী মানুষজন আছেন, তারা কিন্তু তাদের জমি জায়গা সহায় সম্বল সবকিছু তিস্তা করে হারিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে 6 নং এক্সপ্রেসওয়ের কাছে স্বপনবাদ এলাকার পাশে যে বাঁধটি রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে এবং মানুষের অসংখ্য জমি জায়গা কিন্তু ভেঙে যাচ্ছে। এখানকার মানুষজন বলছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেভাবে বালুর বস্তা ফেলে এটাকে নিয়ন্ত্রণের কথা, সেটি কিন্তু আসলে হচ্ছে না এবং যতটুকু তারা করার চেষ্টা করছে সেটি কিন্তু স্থানীয় মানুষের মানে যেটা ভাষ্য সেটা হচ্ছে তারা অভিযোগ করে বলছেন যে চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং এটা সরকারিভাবে যদি বরাদ্দটাকে বাড়ানো হয় তাহলে হয়তোবা এই যে তীরবর্তী মানুষজন, যে শত শত মানুষজন আজকে সবকিছু তিস্তা গর্ভে হারিয়ে নিঃস্ব হয়েছেন, সেই সব মানুষজন তাদের যে ভাঙন রোধ সেটি করা সম্ভব। তো স্থানীয় একজন জনপ্রতিনিধি রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। এই তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে আসলে কি অবস্থা তৈরি হচ্ছে এখানে? এই তিস্তা করাল গ্রাসী বন্যায় প্রতি বছরে হাজার হাজার মানুষ এখানে ভিটা মারি ভাঙে ফেলে। এখানে এই তিস্তায় এবারে আগাম বন্যা হওয়ার কারণে আমাদের তিস্তা তীরবর্তী অঞ্চলের অনেক মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্দেশ্য আছে কিনা? পানি উন্নয়ন বোর্ড আজ সামান্যতম অনেক বলার পরেও কিছু মাত্র বস্তা দিয়েছে, যেটি আমাদের প্রয়োজনের তুলনায় সামান্য। এর যদি এবছর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে টেপাখড়িবের ছোট খাতা এবং খালিহাজা পানি উন্নয়নের হাজার হাজার পরিবার এবারে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি দ্রুত দাবি জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ড এবং সরকারকে যাতে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে 3টে ইউনিয়নের মানুষ যে আসলে এই মানে 3টে ইউনিয়নের মানুষ কিন্তু এই যদি এই পানি মানে যারা ভাঙন শিকার হচ্ছেন সেই সব মানুষকে যদি পানি উন্নয়ন কর্তৃপক্ষ রক্ষা করতে না পারে তাহলে 3টি ইউনিয়নের মানুষ এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং তাদের মাথা গোঁজা শেষ সম্বল হারিয়ে ফেলবে। তো সিয়াম, এই ছিল আমার কাছে নীলফামারী, ডিমলা, ডাইলিয়া, তিস্তা এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অবু আপনাকে। এবারে যাব কুড়িগ্রামে। রাশেদ, আপনি জানাবেন যে নদী পাড়ের বাসিন্দারা কতটা উদ্বেগে রয়েছে আর ভাঙন মোকাবেলায় সংশ্লিষ্টরা কি কি পদক্ষেপ নিয়েছে? জি আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কুড়িগ্রামের কিন্তু বিশেষ করে বৃহৎ যে নদ নদীগুলো আছে, ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমোর, এই 4টি নদীতে কিন্তু ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে বন্যা পরবর্তী সময় পানি যখন কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু বলি যে কুড়িগ্রামের যে সবকটি নদ নদীর মধ্যে আমি যে জায়গাটির মধ্যে আছি এটি কিন্তু কুড়িগ্রামের ধল্লা সেতু পয়েন্টের একদম উজানের একটি জায়গা। এই জায়গাটিতে কিন্তু এই জায়গাটি হচ্ছে সররক্ষা বাঁধ, একটি টি বাঁধ। এই টি বাঁধটি গত 3 দিন আগে এখানে ব্যাপক এক রাতেই এই টি বাঁধের যে সম্মুখ অংশ সেটা কিন্তু ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক স্রোত দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি যেটি বলবো যে এখানকার পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত বছর এই কাজটি তারা করেছিল, এখনও এখানে ব্লক ফেলানো আছে কিন্তু সেটি কাজে আসেনি। স্থানীয়দের অভিযোগ যে এখানে আসলে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে হয়নি, যে কারণে আসলে এই পরিস্থিতির তৈরি হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সররক্ষা বাঁধটি যদি দ্রুতভাবে এটি আসলে ভাঙন ঠেকানো না যায় তাহলে কিন্তু এখানে কুড়িগ্রাম শহরটা ঝুঁকির মধ্যে পড়বে, এমনটি বলছেন এখানকার স্থানীয়রা। আমি আরেকটি বিষয় আপনাকে জানাই যে কুড়িগ্রামের যে 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, যার মধ্যে চিলমারির কড়াই বরিশাল, ভুঙ্গামারি, ধাউরার কুটি এবং পাইকডাঙ্গা এবং সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এবং কুড়িগ্রাম সদরের যে পলাশবাড়ি মৌজা আছে সেখানে ব্যাপক ভাঙন আমরা দেখেছি। এছাড়া তিস্তাতেও যে রামহরি যে গ্রামটি আছে সেই গ্রামটিও কিন্তু বিলীনের পথে। সেখানে পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান যে আসলে টেকসই যে বাঁধ বা এখানকার যে নদী শাসনের যে সেটি কিন্তু আমরা দেখতে পাই নাই। সিয়াম, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা আসলে যেটি নির্দেশনা দিয়েছেন যে 4 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে আবারও একটি বন্যা পরিস্থিতি তৈরি হবে। এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে আবারও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এমনটি তারা বলছেন। সিয়াম, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে ভাঙন এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ রাশেদ আপনাকে। খাল পুনর্খননে দুর্নীতির প্রশ্নে সরকার 0 টলারেন্স ঘোষণা দিয়েছে, অথচ পুনর্খনন শুরু হতে না হতেই অনিয়মের অভিযোগ উঠেছে নাটোরে। স্থানীয়রা অভিযোগ করেন নাটোরের লালপুরে খালিশাডাঙ্গা খাল পুনর্খননের নামে চলছে মাটি বাণিজ্য।
বিক্রি করে বেশি লাভের আশায় অতিরিক্ত গভীর করে কাটা হচ্ছে মাটি। এতে ভিত নড়ে গেছে বসতবাড়ির, ঝুঁকির মুখে পড়েছে পাকা সড়ক, সেতু ও কবরস্থানও। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় লালপুরের খলিশাডাঙ্গা খালের ৩.৫ কিলোমিটার পুনর্খনন কাজ চলছে। ২০২৫-২৬ অর্থবছরে কাবিটা কাবিখা কর্মসূচির এই কাজে খরচ হবে ১,২০ লাখ টাকা। এক পর্যায়ে খনন করা মাটি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জনদুর্ভোগ এড়াতে ৩ দিনের মধ্যে মাটি অপসারণের কথাও বলা হয়েছে, কিন্তু তা মানছেন না নিলাম গ্রহীতা। রাস্তা করে গেছে কাটা বাদ দেওয়া, খাল কাটা বাদ দেওয়া, আগে গোরস্থান কাটি নামাইলে রাস্তা করে গেছে, থামাতে গেলে পরে তাদের মারধর করা হচ্ছে, পারাপার করতে পারছে না। দেখেন ওই ওখানটা রাস্তা ভেঙে গেছে, যারা বাড়ি ঘর করছে ইয়ারও বসত বাড়িরও সমস্যা। গোটা জোলার মাটি বিক্রি করে দিচ্ছে, এইদিকে মনে হয় 5 দিনে 2000 গাড়ি মাটি চলে গেছে। নিলাম গ্রহীতা ফয়সাল আহমেদ বলছেন, খাল খনন যতদিন চলবে ততদিন মাটি বিক্রি হবে। খাল থেকে মাটি তুলে যদি 5 দিনের মধ্যে যদি পরিষ্কার আমি করতে হবে আমাকে, খাল যতদিন চলবে ততদিন। স্থানীয়দের অভিযোগ, শিডিউলে 15 ফুট গভীর করে খনন করার কথা, কিন্তু মাটি বিক্রির উদ্দেশ্যে অনেক জায়গায় 25 থেকে 30 ফিট পর্যন্ত খনন করা হচ্ছে। এতে খালের পাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই মাত্র বাইপি আসনো 30 ফিট গভীরতা, 40 ফিট খাল জায়গা, এখন কাটিছে 80 ফিট। আমাদের এই একটাই রাস্তা, এটা মানে কিছুদিন আগে করা হয়েছে, তবে অবশ্যই এই একটাই রাস্তা, আমরা ভেঙে গেলে কিভাবে চলাচল করব। তবে খাল পুনর্খনন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জানিয়েছেন, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন মতো বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাপে খনন করা হচ্ছে। খালের মেজারমেন্ট কোথাও আছে 38 ফুট চওড়া, কোথাও আছে 52, 55, 60, 65, সর্বনিম্ন যেটা সেটা করতে হবে আমাকে। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। বাড়িঘর নিয়ে ঝামেলার কারণে মাটি তো কাটতে পারছে না, মাটি তো আমাদের পরিমাণ একটা আছে, এখন মাটি তো না কাটতে পারলে তো নিতে পারবে না ভাই। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত মাটি রাস্তায় ফেলে রাখলে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এ কারণে বরাদ্দের নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি মূল্যে 1,47,316 টাকায় মাটি বিক্রি করা হয়েছে। মাটি রাখার জায়গা না থাকায় এটা ওই বরাদ্দের যে নীতিমালা আছে যে উত্তোলিত মাটি নিলামে বিক্রয় করতে হবে, সেই জন্য একটা কমিটি করে দিয়েছিলাম, এসএলএনকে আহ্বায়ক করে 2-3 জন অফিসারকে দিয়ে। স্থানীয়দের অভিযোগ, খাল পুনর্খননের আড়ালে চলছে মাটি বাণিজ্য। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। জেলা বুলেটিনে নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য খবরের সাথে থাকছে। খানাখন্দে বেহাল ঢাকা নারায়ণগঞ্জ সড়ক, সামান্য বৃষ্টিতে জমছে পানি, সংস্কারের দাবি যাত্রী চালকদের। খানাখন্দে বেহাল ঢাকা নারায়ণগঞ্জ পাগলা সড়ক, সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, প্রায় ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, তাৎক্ষণিক মেরামতের পাশাপাশি সড়কটি 6 লেনে উন্নীত করার বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা সড়ক রাজধানীর সঙ্গে জেলার যোগাযোগে একসময় অন্যতম প্রধান সড়ক ছিল এটি। পাগলা থেকে পঞ্চবটি হয়ে চাষাড়া, পুরো সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো হয়ে ওঠে দুর্ঘটনার কারণ। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কটি রূপ নিয়েছে মরণ ফাঁদে। চাকা আটকে মাঝে মধ্যে উল্টে যায় পণ্যবাহী ট্রাক। ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট, নষ্ট হয় কর্মঘণ্টাও, বিপাকে যাত্রী চালক সবাই। সাধারণ যাত্রী অটো বা যায়, এরাও যখন উল্টায় পড়ে যায়, একটা গাড়ি এলে ব্রেক হয়ে গেলে পুরা জ্যামজট হয়ে যায়। এটা মহাসড়কে যদি এরকম ভাঙা থাকে, বেশি দূর না, অল্প একটু কাজ করলে যানজটটা ক্লিয়ার থাকে এবং জনগণের অনেক সুবিধা হয়। এই যে আমাদের গাড়িগুলি পাল্টি খায়, আমরা গরিব মানুষ, আমাদের পাল্টি খাইলে আমরা কিভাবে আমরা চলাফেরা করি? রাস্তা অনেক পরিস্থিতি খারাপ, এভাবে তো গাড়ি চালান যায় না। একটা অটো তো আমাদের দূর লাগা যায়, অটোওয়ালা তো আমাদের ছাড় দিবে না বড় গাড়ির ব্যাপারে। শিল্পাঞ্চলের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির অবস্থা দিন দিন আরো নাজুক হচ্ছে বলে জানায় ট্রাফিক বিভাগ। যাতায়াত করে বিসিকের, গার্মেন্টস সহ অন্যান্য ফ্যাক্টরির মালামালের বহনকারী গাড়ি বর্তমান কন্ডিশনে গাড়ি চলাচল অনুপযোগী।
রাস্তা ভাঙা থাকলে লোড গাড়িগুলো দ্রুত নষ্ট হয় বা স্টার্ট বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দুর্ভোগ কমাতে দ্রুতই শুরু হচ্ছে মেরামত কাজ। স্থায়ী সমাধানের জন্য পোস্তগোলা থেকে চাষাড়া পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীত করার একটি মেগা প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পোস্তগোলা থেকে একদম চাষাড়া পর্যন্ত 6 লেন আরসিসি রিজিট পেমেন্ট, সেটা একটা বড় প্রকল্প হবে। সেটা হইতে ধরেন যে আরো বছরখানেক লাগতে পারে। কাগজে কলমে বড় প্রকল্পের আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বাস্তব প্রতিফলন দেখতে চান নারায়ণগঞ্জবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সর্বশেষ 24 ঘন্টায় উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও 5 জন শিশু। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও 1119 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 724 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 93 জন। বাকি 631 শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি, তবে হামের উপসর্গে 5টি শিশু মারা গেছে। তাদের মধ্যে 3 শিশু ঢাকা বিভাগে, সিলেট ও বরিশাল বিভাগে 1 জন করে। হামের খবর নিয়ে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা সরাসরি চলে যেতে চাই তার কাছে। ইলিয়াস, বর্তমানে হামের পরিস্থিতি কেমন দেখছেন, আর হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে জানাবেন। বর্তমানে হামের যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ চিকিৎসকরা যে বিষয়টি বলছিলেন যে হামের আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা কমে আসছে। যদিও আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে 64 শয্যা হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু 102 জন শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন এবং গত 17 মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 60 শিশুর মৃত্যু হয়েছে। যদিও চিকিৎসকরা এই মুহূর্তে তারা বলছেন যে হামে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসছে, যদিও তারা বলছেন যে মৃত্যু বাড়লেও সেই পরিসংখ্যানটা কিন্তু অনেকটাই কমে আসছে, অর্থাৎ যত দিন যাবে সেই সংখ্যাটা আরো কমে আসবে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও চিকিৎসকরা বারবার একটি বিষয় বলছেন যে যারা অভিভাবক রয়েছে, অর্থাৎ তাদের একটু সচেতনতাই কিন্তু হাম সংক্রমণ রোধ করতে পারে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যে শিশুরা আক্রান্ত হচ্ছে সেই শিশুদেরকে কিন্তু পরিবার থেকে, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে যখন টিকা কার্যক্রম শুরু হয় সারা দেশব্যাপী, তখন কিন্তু সেই কার্যক্রমের অংশগ্রহণ করানো হয়নি, যার ফলে কিন্তু এই শিশুরা আমরা দেখেছি তারা কিন্তু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন এবং যার ফলেই কিন্তু প্রতিনিয়ত হামে উপসর্গের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু অনেকটাই মাঝখানে বেড়েছিল এবং ইতিমধ্যে আমরা দেখেছি, অর্থাৎ গত 24 ঘন্টায়ও আমরা লক্ষ্য করেছি যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু 19 শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 18 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ গত 17 মার্চ থেকে এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তথ্য মতে কিন্তু প্রায় 2500 শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছে, যার মধ্যে কিন্তু 60 শিশুর মৃত্যু হয়েছে এবং এই হাসপাতালের ওয়ার্ডটি যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি একেবারে গাদাগাদি করে চিকিৎসা সেবা নেওয়ার ফলে যেটি হচ্ছে যে হাসপাতালের যে ওয়াশরুম রয়েছে সেখানেও কিন্তু একটু নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে অভিভাবকদের কিছুটা বিস্তর অভিযোগ ছিল এবং ঔষধের যে স্বল্পতা সেটি কিন্তু এই হাসপাতালে রয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে, বিশেষ করে ঔষধের বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে তাদের প্রতি বছরেই কিন্তু হাসপাতালের জন্য একটি বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে কিন্তু হামের এই যে চিকিৎসা সেবা অর্থাৎ ঔষধ সরবরাহ সেই বরাদ্দ থেকেই করা হচ্ছে। অর্থাৎ নতুন করে কোনো বরাদ্দ না হওয়ার কারণে কিন্তু তারা অতিরিক্ত ঔষধ প্রদান করতে পারছেন না, সেই বিষয়টি বলছিলেন। যদিও আমরা দেখেছি হাসপাতালের হামের যে পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু গাদাগাদি করে যেহেতু চিকিৎসা সেবা প্রদান করছেন, সেহেতু এখানকার অসচ্ছল রোগী যারা আছেন তাদের দাবি হচ্ছে ওষুধ সরবরাহ সহ নানানভাবে তাদেরকে সহযোগিতা করা। এই ছিল মোটামুটি আমার কাছে ময়মনসিংহের যে হামের পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। ময়মনসিংহ থেকে হামের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। অফিস সহকারীর প্রতারণার শিকার হয়ে নাটোর ও বগুড়ায় 18 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। সকালে পরীক্ষা দিতে না পেরে কলেজের সামনে অবস্থান নেন তারা। বুধবার বিকাল পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে ফিরে যান শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজ কর্তৃপক্ষ বলছে ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনেক চেষ্টা করেছি আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান সচিব। পরীক্ষা শুরুর দিন কলেজে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তার সহপাঠীরা পরীক্ষা কেন্দ্রে অংশ নিলেও প্রবেশপত্র না থাকায় পরীক্ষা দিতে পারেননি এই শিক্ষার্থী। সবাই পরীক্ষা দিচ্ছে আর আমি এখানে। সূচি জানান, অনলাইনে ফর্ম পূরণে জটিলতা দেখা দিলে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তার ফর্ম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। এই জন্য তিনি সূচির কাছ থেকে ৩৫০০ টাকা নেন। কয়েকদিন পর প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলেও পরীক্ষার আগের দিন কলেজে অনুপস্থিত থাকেন অমিত সরকার। পরে জানা যায় তার ফর্মই জমা দেওয়া হয়নি। অনেক দিন আমি জিজ্ঞেস করেছি যে আমার ফর্ম ফিল আপ হয়েছে কিনা। আমাকে বলেছে যে হ্যাঁ তোমার সব ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাডমিট আসবে যেদিন সেদিন তুমি ফর্ম অ্যাডমিট নিয়ে যাবে। আমি চাই ও যেন চরম পরিমাণের শাস্তি পায়, যাতে আমার মতন আর কোনো শিক্ষার্থী সে এরকম সর্বনাশ করতে না পারে। এই মুহূর্তে আমার মেয়ে পরীক্ষা দিতে পারছে না এখানে, এখন স্যার কি করবে সেটা তার ব্যাপার। আমি চাই যে এই অমিত সরকার এই কলেজে না আর কোনো ছাত্রছাত্রীর সর্বনাশ করতে না পারে। অফিস সহকারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ। যেভাবেই হোক ও মিসগাইডেড হয়েছে, তার জন্য আমরা যদি কিছু করতে পারি সেজন্য আমরা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথেও কথা বলেছি। বাকি যারা দিয়েছে আসলে তার তথ্য তো আমাদের কাছে নাই, কারণ কেউ ইরেগুলার, কেউ হয়তো রেগুলারও হতে পারে। তারা যদি কোনো লিখিত অভিযোগ দাখিল করে আমরা অবশ্যই সেই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বগুড়ায়ও অফিস সহকারীর প্রতারণার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে মানবিক বিভাগের 10 এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন। অভিযোগ, প্রায় মাস দুয়েক আগে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত টাকার বিনিময়ে ফর্ম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন মহস্থান মাহি সারওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। ওই শিক্ষার্থীদের কাছ থেকে 4 থেকে 5,500 টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও তারা কেউ প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দেবেন, রেজিস্ট্রেশন কার্ড কখন দেবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দেবো, এরকম করে ঘুরাচ্ছে খালি। পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই। আমার যে একটা ক্ষতি হয়ে গেল 1 বছর, আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে, আর ওর সর্বোচ্চ শাস্তি যেন কলেজ প্রশাসন যেন আর কোনো ব্যবস্থা করে। এদিকে বুধবার থেকেই অভিযুক্ত কম্পিউটার অপারেটর শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনৈতিকভাবে ফর্ম পূরণের বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ। থেকে ওকে ফোনে আর পাচ্ছি না, এখন ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এবছর মহস্থান মাহি সারওয়ার ডিগ্রি কলেজ থেকে 3টি বিভাগে মোট 600 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। জেলা বুলেটিন নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য খবরের সাথে থাকছে। তীব্র তাপদাহে দ্রুত পাকছে বিভিন্ন জাতের আম, লোকসানের মুখে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। এছাড়া পেঁয়াজ, চাল, ডাল ও মাছ মাংসের বাজারও গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। এতে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন সাধারণ মানুষ। খুচরা বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 85 টাকা, পেঁপে, পটল ও করলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। মুরগির বাজারে ব্রয়লার 170 এবং সোনালী মুরগি মিলছে 350 টাকা। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 200 থেকে 210 টাকা এবং মসুর ডাল আগের সপ্তাহের মতোই 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখা গেছে। বাজারের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শহীদ এবং ভোলা থেকে মোকাব্বেল মিশু। প্রথমে জেনে নিতে চাই মানিকগঞ্জের খবর। শাহিদ, বাজারে সবজি সহ নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, আর ক্রেতাদের কারো কোনো অভিযোগ আছে কিনা জানাবেন।
সিএম আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ড যে কাঁচা বাজার সেটি কিন্তু এখানে রয়েছি। সকাল থেকে এখানে আমরা দেখছিলাম যেহেতু সপ্তাহের শুক্রবার আজকে বন্ধের দিন হওয়াতে কিন্তু এই বাজারগুলোতে কিন্তু এক ধরনের ভিড়ভাট্টা আমরা বেশি দেখছি। এখানে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, বাজারে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম এই সপ্তাহে তেমনটি রয়েছে কিন্তু এই বাজারে। এখানে দামের যে বিষয়গুলো পেয়েছি সেগুলোতে কিন্তু এক ধরনের সন্তুষ্টি রয়েছে, কারণ এখানের দামগুলো কিন্তু খুব একটা বাড়েনি। এতে করে হচ্ছে ক্রেতা সাধারণের ভিতরে এক ধরনের হচ্ছে এই স্বতঃস্ফূর্ত ভাব আমরা দেখেছি। একটু আমরা জানতে চাই আসলে কোন সবজি ভাই, সবজির দাম বর্তমান সবই কম, খালি মনে করেন বাজারে টমেটোর দামটা একটু বেশি। টমেটো পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে টমেটোর দামটাই বেশি। আর সব শসা, বেগুন, ধুন্দুল, বেগুন বেচে চলে 40 থেকে 50 টাকা, আর এই চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 1 থেকে 60 টাকা 70 টাকা, গাজর বিক্রি হচ্ছে 130 টাকা 140 টাকা, টমেটোটা বিক্রি হচ্ছে 200 থেকে 20 টাকা, আর ওই যে আপনার পটল বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 70 টাকা 60 টাকা, পাতাকপিটাও বাজারটাই বেশি এখানে নাই তো, বর্তমান চুয়াডাঙ্গা থেকে আসে, ওইটার কারণে মনে করেন 1 পিস পাতাকপি মনে হয় 80-90 টাকা বিক্রি হচ্ছে। দর্শক, আমরা জানছিলাম এখানে কিন্তু শুধু টমেটো বাদে বাদ বাকি যেই সবজিগুলো আছে সেই সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একই অবস্থায় রয়েছে, কিন্তু অনেকাংশে কম। কিন্তু টমেটোটা এখানে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেগুলো যদি জানিয়ে রাখি, এখানে যারা ক্রেতা সাধারণ আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি হচ্ছে রাখা যায় তাহলে যারা ভোক্তা সাধারণ আছে তারা কিন্তু বাজার করে এক ধরনের স্বস্তি তারা কিন্তু পাবে। পাশাপাশি চাল ডাল চিনির যে দাম রয়েছে সেই দামও কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো কিন্তু বাড়তি আমরা চিত্র দেখতে পাইনি। একটু যদি বলতে চাই, ডিমের যে দাম সেই দামটা কিন্তু কিছুটা কমেছে, এতে করে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে পেয়েছে। ভাইয়া, বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি স্বস্তি পেয়েছে, মানে পুরোপুরি স্বস্তি পাওয়া যায় নাই, মানে মোটামুটি স্বাভাবিকভাবে আছে আর কি। যে আমরা শুনছিলাম যে এক ধরনের কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বাজারে বিরাজ করছে, ক্রেতা সাধারণ যারা আছে তারা কিন্তু স্বস্তির এই বিষয়টি আমাদের জানালেন। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ চিত্র। সিয়াম, ধন্যবাদ শাহিদ আপনাকে। এবারে জেনে নিতে চাই ভোলার খবর। মিশু, ওইখানে মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই দ্বীপ জেলা ভোলাতে এখন পর্যন্ত কিন্তু বাজার পরিস্থিতিটা খুবই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর দাম খুব একটা বাড়েনি। তবে এই দ্বীপ জেলার মানুষ অনেকটা নদীর মাছের উপরে নির্ভরশীল থাকলেও বর্তমানে নদীতে মাছের উৎপাদন একটু কম থাকাতে নদীর মাছের দামটাও কিন্তু একটু বেশি। বিশেষ করে এখানে প্রচুর ইলিশ মাছ, আগে ইলিশ মাছের মাধ্যমে মানুষ আসলে যে খাদ্য চাহিদা মেটাতো, এখন কিন্তু ইলিশ মাছের দামটা খুবই বেশি থাকাতে আসলে ক্রয় সীমার বাইরে চলে গেছে। অন্যদিকে কিন্তু এখানে যে মাংসের দাম, গরুর মাংসের দাম প্রতি কেজি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এখানে যে দ্বীপ জেলায় উপকূলীয় জেলা হওয়াতে এখানে কিন্তু অনেক সবজি এখানেই উৎপাদন হওয়ার কারণে সবজির দামটা স্থিতিশীল রয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, এখানে যে পেঁপে রয়েছে, পেঁপের দাম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়া আপনার করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। অর্থাৎ মোটামুটি স্বাভাবিকই রয়েছে যে কাঁচা বাজারের যে নিত্য পণ্যের দামগুলো কিন্তু অনেকটা স্বাভাবিকের মধ্যেই রয়েছে। এর বাইরে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 15 থেকে 20 টাকা করে। কিন্তু অন্যদিকে ব্রয়লার মুরগিতে কিন্তু সরবরাহ কম থাকাতে দামটা একটু বেড়ে গেছে। গত সপ্তাহে যেখানে বিক্রি হতো 130 থেকে 40 টাকায়, সেগুলো এখন 170 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে পুকুরের যে মাছগুলো আছে সেখানে দামটা কিছুটা কম থাকলেও নদীর যে মাছ, বিশেষ করে ইলিশ মাছের দামটা বেড়ে যাওয়া আসলে অনেকটা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলেও আমি জানতে পেরেছি। সিয়াম।